ইরাদের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এতটা রাগ আর বিরক্তি নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি। আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম ঘুমলে চোখে। প্রায় আধ ঘন্টা পরে বুঝলাম তার ফোন বাজছে। সে বাইরে গেল ঘর থেকে ফোনটা নিয়ে অস্তে অস্তে। তার যে চিন্তা মাখা মুখ ছিল তা মুহূর্তে চলে গেল। চোখে মুখে হাসি দেখতে পেলাম। খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সেই কথাগুলো বিশ্বাস করতে মোটেও ইচ্ছে করছে না আমার। এখনো করছে না, কিন্তু ওনার এইরকম আচরণ দেখে আর কিছু বলার নেই। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কারণই দেয়নি আমাকে। ঘরের কাটার সময় বেরিয়ে চলছে, 2টা বাজলো, 3টা বাজলো, এরকম করতে করতে ফজরের আজান শুরু হয়ে গেল। ইরাদের ঘরে আসার কোনো নাম নেই। আমি উঠে অজু করে ঘর থেকে বের হলাম ইরাদকে নামাজের জন্য ডাক দিতে। দেখেছি ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনো কথা বলছে। আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইরাদ বলছে, আচ্ছা বাবু রাখি, এখন নামাজ পড়তে হবে, আই লাভ ইউ, এবং একদম ভয় পাবি না, আমি সবসময় তোমার পাশে আছি। এই কথাগুলো শুনে আমি কিছু শোনার মতো অবস্থা ছিলাম না। দৌড়ে নিজের ঘরে চলে আসলাম। এসে নামাজে বসে পড়লাম। আমার সব স্বপ্ন, সব স্বাদ, সব কিছুই এক নিমেষে শেষ হয়ে গেল। মোনাজাতে আল্লাহকে বললাম, আল্লাহ পাক, আমি কি দোষ করি? আমার কেন এরকম পরীক্ষা নিচ্ছেন? আমার পরিবারে কি দোষ? প্রথমে মিলিয়া আপা আর এখন আমি। আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আপা কত ভালো ছাত্রী ছিল, ভালো একটা চাকরি করতেন, কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে। এমন হতো না, নিজের পছন্দে বিয়ে করেছিলেন, বাবা মায়ের পছন্দ সহ ছেলেকে করেছিলেন বিয়ে, কিন্তু তার কপালে সুখ সইল না। লোকের আগে থেকেই একটা বউ ছিল, এর জন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর বাবা মা আমায় বিয়ে দিলেন, কিন্তু একই দেখলাম আমার সামনে অন্য নারীর প্রতি অসত্য। এই সব কিছু সহ্য করে থাকার ক্ষমতা আমার নেই আল্লাহ পাক। এখন যদি বাড়ি ফিরে যায়, সবাই বাবা মাকে কথা শোনাবে যে 2 মেয়ের বিয়ে হলো আর একজনও সংসার করতে থাকতে পারলো না। দোষটা কাজ ছিল সেটা দেখবে না, সমাজ সবসময় দোষ দেয় মেয়েদের। যেমন দিয়েছিল মিলিয়া আপাকে, এমনি দিবে আমার বাবা মা। সবার থেকে মিলিয়া আপার জন্য কথা শুনতে হয়েছে। এখন আমি যদি ঘরে ফিরে যাই, আমার যেন বাবা মা নানা ধরনের কথা শুনতে হবে। আমি জন্য তারা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এরকম লোকের সংসার কিভাবে করব? সে একজন ভণ্ড লোক, সে একজন প্রতারক। ভদ্রতার বেশি কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো করে কেউ জানে না। আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে এরকম একজন মানুষকে আমি ভালোবেসেছি, কেন তার সঙ্গে বিয়ে হলো। আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আপনি নাকি যা করেন ভালোর জন্য করেন। এখানে ভালো কি হচ্ছে আল্লাহ পাক? আপনি আমাকে পথ দেখান, আপনি আমার সাহায্য করুন। নামাজ শেষ করতে দেখলাম ইরাদ ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে মিষ্টি একটা হাসি দিয়ে বলছে, কি আমার বউটা উঠে গেছো? আমি বললাম হ্যাঁ। সে বলল, কেমন ঘুম হয়েছে? তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম, ভালো। তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না একদমই। সে যেন ভুলেই গিয়েছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বাথরুমে ঢুকতে ঢুকতে ইরাদ বলল, তাড়াতাড়ি তৈরি হয় না, আমরা কিন্তু নাস্তা করে আমাদের বাসার জন্য রওনা হব। আমি আর কিছু বললাম না। ব্যাগগুলো চেক করলাম সব ঠিকভাবে নিয়েছি কিনা। দেখলাম হ্যাঁ, সব ঠিকভাবে গোছানো হয়েছে। 6:30টার দিকে আম্মুকে ফোন দিলাম। তিনি বললেন আমি যেন বেগুনি আর হলুদ একটা শাড়ি পরি। নতুন ঘর, নতুন সংসারে পা রাখে হলুদ আর বেগুনি রাস নাকি ভালো। আরও কিছু টুকটাক কথা বলে আমার সাথে ফোনটা রেখে দিলাম। আর মনে মনে হাসলাম, যার স্বামী তার নিজের না, তার আবার কিসের সংসার, কিসের ঘর। 8টার দিকে একসাথে সবাই নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিলাম আমরা দুজন। এর মাঝে এরাতের দিকে একবারও তাকায়নি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ অমেন্দ্রস্যে একা। এইরকম একটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করছি সারাটা জীবন। অন্য সময় হলে আমি অনেক খুশি হতাম। এইরকম রোমান্টিক একটা আবহাওয়া এবং ভালোবাসার মানুষটা পাশে, কি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করত। কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। কেন যেন এই লোকটার প্রতি দুর্বল কাজ করে। এখন পর্যন্ত আমি তার দিকে একবারও তাকাচ্ছি, কিন্তু আর চোখে দেখছি সে তাকাচ্ছে আমন্ত্র দিকে। কাচের গ্লাসটা খুলে দিলাম, ঝিরঝির বৃষ্টি এসে আমার মুখে পড়েছে। কিছুটা শান্তি লাগছে। হঠাৎ সে বাংলা পুরনো গান ছড়ালো, যেটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় এই দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ। আমার হৃদয় জুড়ে নাম ওঠে আধার।
জানো রুহি, এই গানটা পুরো আমার মনের কথা বলছি। যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়াটা জন্মাত। আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। তোমার যখন প্রথম দেখেছিলাম না, সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। অনেক বেশি ভালোবাসি তোমাকে। আর এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা বেড়ে যাচ্ছে। সে আবারও বলল, রুহি একটা জিনিস খেয়াল করেছো? তুমি আর আমি ম্যাচ করে ড্রেস পরেছি। তখনই তাকিয়ে দেখলাম, হ্যাঁ, সে বেগুনি কালারের একটা শার্ট পরেছে আর আমি বেগুনি আর হলুদ একটা শাড়ি। রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে রাত গাড়ি থামালো আর বলল, তুমি বসো, আমি আসছি। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পরে সে ফিরে এলো হাতে কতগুলো বেলি ফুল নিয়ে। আমাকে বলল, তুমি এগুলো তোমার মাথায় পরো, তোমাকে বেলি ফুল ফুললে অনেক সুন্দর দেখা যায়। ফুলগুলো পরলাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন নতুন দেখছে, অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা। তার এই চাহিদা দেখে মনে মনে বলছি, এত নাটক কিভাবে পড়ো তুমি? এত নাটক আসে কিভাবে এরা?